ইউক্রেনের শিল্পাঞ্চল ডনবাসের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দিলে বন্ধ হবে যুদ্ধ। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকের সময় এই শর্ত দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডনবাস থেকে ইউক্রেনের সেনা সদস্যদের সরিয়ে নেয়ার প্রস্তাবও দেন তিনি। তবে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে বারবারই আপত্তি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জনগণেরও এ নিয়ে রয়েছে আপত্তি। তবে প্রশ্ন হলো, ডনবাস নিয়ে কেন এত আগ্রহ রাশিয়ার? বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। ইউক্রেনের দনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দেশটির শিল্পাঞ্চল ডনবাস। পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি কয়লা ও ভারী শিল্পে সমৃদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার অনেক নাগরিক এখানে শ্রমিক হিসেবে আসলে তৎকালীন কয়লা খনি ও ইস্পাত কারখানাগুলো সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হয়। 2014 সালে ক্রেমলিন সমর্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। এরপর ডনবাস সংঘাতের কেন্দ্রে চলে আসে। মস্কো ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে অস্থিরতা ছড়িয়ে পড়ে। রাশিয়ার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দনেৎস্ক ও লুহানস্ককে স্বঘোষিত পিপলস রিপাবলিক প্রতিষ্ঠার ঘোষণা দেয়। আর তখন থেকে ডনবাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে রাশিয়া। সে সময় বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়েছিল মস্কো, এমনকি ইউক্রেন সীমান্ত পেরিয়ে গোপনে সেনাও পাঠায় তারা। তারই ধারাবাহিকতায় 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। দখল করে নেয় ডনবাসের বেশিরভাগ এলাকা। তখন পুতিন দাবি করেন সেখানে রুশভাষীরা কিয়েভের হাতে গণহত্যার শিকার হচ্ছেন। বর্তমানে ডনবাসের প্রায় 17,980 বর্গমাইল বা প্রায় 88% ভূখণ্ড রাশিয়ার দখলে। এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা ও দনেৎস্কের 4 ভাগের 3 ভাগ রুশ বাহিনীর দখলে। তবে দনেৎস্কের এখনও গুরুত্বপূর্ণ কিছু শহর ও সুরক্ষিত অবস্থান নিজেদের দখলে রেখেছে ইউক্রেন বাহিনী। কিন্তু আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকের সময় এই দুই অঞ্চল থেকে ইউক্রেনের সেনা সদস্যদের সরিয়ে নেয়ার দাবি করেন রুশ প্রেসিডেন্ট। বিনিময়ে ইউক্রেনের অন্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করবেন বলে জানান তিনি। তবে রাশিয়ার কাছে নিজেদের কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি বরাবরই নাকচ করে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সাথে ইউক্রেনের 75% মানুষ রাশিয়ার হাতে নিজেদের ভূখণ্ড তুলে দেওয়ার বিপক্ষে। এদিকে ইউক্রেনে হামলার আগে রুশ জনগণের 4 ভাগের মাত্র 1 ভাগ দনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার সঙ্গে যুক্ত করার পক্ষে থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। রুশ জনগণ এই ভূখণ্ডগুলো এখন রাশিয়ার সঙ্গে যুক্ত করার পক্ষে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরুর সময় পুতিনের নির্দিষ্ট ভৌগোলিক সীমা দখলের উদ্দেশ্য না থাকলেও এখন সুযোগ পেয়ে ডনবাসের নিয়ন্ত্রণ চাচ্ছেন। আর ইউক্রেনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কিয়েভ ডনবাসের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে স্লোভেনিয়াস্ক ও ক্রামাতোর্স্কের মতো শহর ব্যবহার করে মধ্য ইউক্রেনের আরো গভীরে হামলা চালাতে পারে রাশিয়া। শারমিন স্বপ্না, 71। ফিলিস্তিনের গাজা সিটি দখলের জন্য পরিকল্পিত হামলার প্রথম ধাপ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস প্রায় 60,000 রিজার্ভ সেনা তলবের অনুমতি দেন। এদিকে গাজা শহর দখলের জন্য আক্রমণ শুরু করার সাথে সাথে ইসরায়েলি হামলায় কমপক্ষে 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ ছিটমহলে আরও 3 জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। আতঙ্কে দিন পার করছেন গাজা সিটিতে আটকে পড়া প্রায় 10 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র এফি ডিফরিন বলেছেন, উপত্যকাটির সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু হয়েছে। এরই মধ্যে রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় 60,000 জনকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আমরা প্রাথমিক পদক্ষেপ শুরু করেছি এবং ইতিমধ্যেই আইডিএফ সৈন্যরা গাজা শহরের উপকণ্ঠ দখল করেছে। বেসামরিকদের ক্ষতি কমাতে গাজা শহরের বেসামরিক জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরে যাওয়ার জন্য সতর্ক করা হবে। এদিকে হামাস বলেছে, গাজা সিটি দখলের ইসরায়েলি অভিযান ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার স্পষ্ট লক্ষণ। সংগঠনটি অভিযোগ করেছে, ইসরায়েল ফিলিস্তিনি শহরটিকে ধ্বংস এবং এর বাসিন্দাদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে কাজ করছে। এই অবস্থায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এর মাঝেই গাজায় আটক ইসরায়েলি বন্দীদের আত্মীয় স্বজনরা গাজা দখলে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের নিন্দা জানিয়েছেন।
এদিকে গাজা সিটি দখলের অভিযানের পাশাপাশি অন্যান্য জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ত্রাণ প্রত্যাশী সহ অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। কিডনি ও রক্তের জটিল রোগে আক্রান্ত মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ সালান। গাজার খান ইউনিসে প্রাণ হারান সাবেক এই অ্যাথলিট। সালান তার মেয়ে মরিয়মের জন্য খাবার ছাড়াও ওষুধের খোঁজ করছিলেন। মোহাম্মদ সালান ফিলিস্তিনে ভূমিকম্প নামে পরিচিত ছিলেন। তিনি একাধিক স্থানীয় বাস্কেটবল দলের হয়ে খেলেছেন। এছাড়া দেশটির জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোরও সুযোগ হয়েছিল তার। ফিলিস্তিনের ৬৩টি প্রত্নতাত্ত্বিক স্থানকে অবৈধভাবে ইসরায়েলি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে তেল আবিব। ফিলিস্তিনি এসব প্রত্নতাত্ত্বিক স্থান দেশটির অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত। বেসরকারি সংস্থা অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট জেরুজালেম ARIJ এই তথ্য সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়, সামরিক নির্দেশনার একটি বুকলেট অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ৬৩টি স্থানকে ইসরায়েলি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স ইপসোসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া ৩৩% মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯% কোনো উত্তর দেননি। ৬ দিন ধরে এই জরিপ চালানো হয় এবং জরিপে আরও দেখা গেছে ৬৫% মার্কিনী মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সহায়তা করা। যুক্তরাষ্ট্রে বসবাস বা চাকরির জন্য আবেদনকারীদের ক্ষেত্রে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই সহ তারা কোনো ধরনের আমেরিকা বিরোধী মনোভাবের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিষয়ক সংস্থা USCIS এর নীতিমালার নতুন সংস্করণে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় অভিবাসন বিষয়ক কর্মকর্তারা আবেদনকারীদের আমেরিকা বিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসাজশ বা তাদের ইহুদি বিরোধী কর্মকাণ্ডের কোনো প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখবে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।